Hello students, welcome to my channel Science Studian। দেখো আমরা ডেইলি বেসিসে ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্লাস কলকাতা পুলিশ কনস্টেবল এছাড়াও ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট জিকে ডেইলি বেসিসে আলোচনা করছি। আজকে তার পর্ব নাম্বার 23। অলরেডি আমি 22টা অর্থাৎ 22টা পর্ব আলোচনা করে ফেলেছি। তো যারা এর আগের পর্বগুলি দেখোনি দেখবে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে কিন্তু তোমরা পুরো প্লেলিস্ট পেয়ে যাবে। তো আজকে অলরেডি আমি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এর উপর বেস করে 30টা প্রশ্ন আলোচনা করে ফেলেছি। আজকে আলোচনা হচ্ছে 31 নাম্বার কোশ্চেন। তোমরা দেখবে একটা সিরিজ আমি বানিয়েছি, সেখানে প্রচুর প্রশ্ন আলোচনা করা আছে। সেখানে কোশ্চেন তারপরেই আনসার, কোশ্চেন তারপরেই আনসার এইভাবে আলোচনা করেছি। সেখানে অত ডিটেলস আলোচনা করিনি, কিন্তু কোশ্চেন সংখ্যা প্রচুর আলোচনা করেছি এর আগের পর্বেই। তো তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই তোমরা যে লিঙ্ক পাবে তাতে ক্লিক করলেই কিন্তু ভিডিওগুলি পরপর পেয়ে যাবে, তোমাদের বেশ হেল্পফুল হবে। তো যাই হোক, শুরু করছি আজকের এই প্রশ্ন। কোশ্চেন নাম্বার 31। কোশ্চেন নাম্বার 31 কি রয়েছে একটু দেখে নাও। কোন তাপমাত্রায় জল তরল ও কঠিন উভয় অবস্থায় থাকতে পারে? অর্থাৎ জল কঠিন বলতে কি বোঝাচ্ছে? জলকে বরফ অবস্থায় থাকার কথা বলা হচ্ছে, বরফ। তো জল জমে বরফ হয় কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে তোমরা উত্তর দেবে যে জল জমে বরফ হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এবার যদি তোমাদের প্রশ্ন করা হয় কোন টেম্পারেচারে অর্থাৎ কত তাপমাত্রায় বরফ গলে জল হয়, কোন তাপমাত্রায় বরফ গলে জল হয়, সেক্ষেত্রে তোমরা উত্তর দেবে কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল জমে বরফ হয়, আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ গলে জল হয়। তো দেখতেই পাচ্ছ যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল বরফ অবস্থাতেও থাকতে পারে, আবার জল অবস্থাতেও থাকতে পারে। তো কাজেই এখানকার সঠিক উত্তর হয়ে যাচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল তরল ও কঠিন উভয় অবস্থাতেই থাকতে পারে। আমরা চলে আসলাম কোশ্চেন নাম্বার 32-তে। কোন অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়? কোন অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়? তো প্রথমে আমরা একটু ডিটেলস জেনে নিই। ভারতে যে খনিজ সম্পদ উত্তোলন করা হয় তার 33% প্রায় বলতে গেলে 33% খনিজ সম্পদ উত্তোলন করা হয় ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে। আচ্ছা, ছোটনাগপুর মালভূমি অঞ্চলের মধ্যেই অন্তর্গত হবে যে দামোদর উপত্যকা। এই যে দামোদর উপত্যকা, এই দামোদর উপত্যকার যে গন্ডোয়ানা শিলাস্তর, সেখানে প্রচুর পরিমাণ কয়লা সঞ্চিত আছে। এছাড়া তোমরা যদি বলো ঝাড়খণ্ডের যে সিংভূম জেলা, সেই সিংভূম জেলায় লৌহ আকরিক প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তো ঝাড়খণ্ড বলো কিংবা দামোদর উপত্যকা বলো, এরা প্রত্যেকেই ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। এছাড়াও এখানে পাওয়া যাচ্ছে চুনাপাথর, অভ্র, তামার আকরিক, বক্সাইট, ম্যাঙ্গানিজ, ইউরেনিয়ামের মতো তেজস্ক্রিয় খনিজ। তো কাজেই বুঝতেই পারছো যে ছোটনাগপুর মালভূমি খনিজ সম্পদে পরিপূর্ণ। ভারতের মোট খনিজ সম্পদ উত্তোলনের প্রায় 33% ছোটনাগপুর মালভূমি থেকেই পাওয়া যায়। কাজেই ভারতের খনিজ ভাণ্ডার বলা হবে কাকে? ভারতের খনিজ ভাণ্ডার বলা হবে ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে। দেখো তার পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 33। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভা কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছিল? তো প্রথমে আমি ডিটেল বলি বিষয়টা।
1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার যে কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছে। তারপরে আবার 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পুনরায় লোকসভার কার্যকালের মেয়াদ 6 বছর থেকে 1 বছর কমিয়ে 5 বছর করা হয়েছে। তো বুঝতেই পারছো যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে কত করা হয়? 6 বছর করা হয়। কাজেই এখানকার সঠিক উত্তর হয়ে যাবে 42তম সংবিধান সংশোধনী, যেটা 1976 সালে হয়েছে। আমরা চলে আসলাম তার পরের প্রশ্নে। নীলগাই সংরক্ষিত আছে। নীলগাই কোথায় সংরক্ষিত রয়েছে? নীলগাই সংরক্ষিত হয়েছে পেরিয়ার অভয়ারণ্যে নীলগাই সংরক্ষিত আছে। আমরা চলে আসলাম কোশ্চেন নাম্বার 35। নিচের কোনটি তাপমাত্রার একক নয়? দেখো, ফারেনহাইট এটাও তাপমাত্রার একক, সেলসিয়াস এটাও তাপমাত্রার একক, কেলভিন এটাও কিন্তু তাপমাত্রার একক, কিন্তু পাস্কাল হলো চাপের একক। চাপের একক কি? চাপের একক হচ্ছে পাস্কাল। তো এখানে যেহেতু প্রশ্নের মধ্যে বলেছে নিম্নলিখিত কোনটি তাপমাত্রার একক নয়, কাজে এখানকার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার বি। এখন আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার 36। কোশ্চেন নাম্বার 36 কি রয়েছে দেখো। একটি 100 ওয়াট 220 ভোল্ট বৈদ্যুতিক বাতির প্রবাহ মাত্রা কত? একটি 100 ওয়াট 220 ভোল্ট বৈদ্যুতিক বাতির প্রবাহ মাত্রা কত? দেখো, মনে রাখবে যে W = VI, W = VI, অর্থাৎ ক্ষমতা তড়িৎ বিভব বা বিভব প্রভেদ ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা। এখানে কোনটা কি জিনিস আরেকবার আমি বলে দিই। I হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, I হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর W হলো তোমার ক্ষমতা, আর V হচ্ছে তড়িৎ বিভব। তো এখান থেকে তোমরা যদি I কে ফ্রি করো সেক্ষেত্রে কি পাবে? অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রাকে যদি ফ্রি করা হয় সেক্ষেত্রে পাওয়া যাবে W/V। অর্থাৎ বুঝতেই পারছো, যদি আমরা ক্ষমতাকে বিভব প্রভেদ দিয়ে ভাগ করি সেক্ষেত্রে পেয়ে যাব তড়িৎ প্রবাহ মাত্রা। তো এখানে ক্ষমতা কত রয়েছে? ক্ষমতা রয়েছে 100 ওয়াট, কাজে 100কে ভাগ করতে লাগবে। কত দিয়ে ভাগ করতে লাগবে? V মানে 220। তো এটাকে যদি তোমরা ক্যালকুলেট করো সেক্ষেত্রে কিন্তু তোমরা I এর ভ্যালু পেয়ে যাবে। ক্যালকুলেশনে কি আসবে? 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল, 2 দিয়ে কাটলে 5, 5 × 2 = 10, 5 2 দিয়ে কাটলে 11। তো সেক্ষেত্রে উত্তর হয়ে যাচ্ছে 5/11, 5/11। আর I মানে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রার একক হয় অ্যাম্পিয়ার। কি হয়? তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটার একক হয়ে যাচ্ছে অ্যাম্পিয়ার। কাজে এখানকার সঠিক উত্তর হয়ে যাবে 5/11 অ্যাম্পিয়ার, অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। আমরা চলে আসলাম তার পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 37। আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ 18 এর মৌলগুলি কি নামে পরিচিত? অর্থাৎ গ্রুপ 18 এর মৌলগুলিকে কি বলা হবে? আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপ 18 এর মৌলগুলিকে বলা হবে নিষ্ক্রিয় মৌল বা নোবল গ্যাস। কি বলা হবে? নিষ্ক্রিয় মৌল বা নোবল গ্যাস।
নোবেল গ্যাস। আচ্ছা, কয়টা নোবেল গ্যাস আছে? 6টি নোবেল গ্যাস আছে। কি কি? হিলিয়াম, লিখে নেবে তোমরা, হিলিয়াম, প্রথমটা হচ্ছে হিলিয়াম, তারপর হচ্ছে নিয়ন, হিলিয়াম, নিয়ন, আর্গন, আর্গন, ক্রিপ্টন, ক্রিপ্টন, জেনন, আর রয়েছে রেডন। এই 6টা নিষ্ক্রিয় মৌল রয়েছে। এটা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর রেসপেক্টে হলো। যদি বলতো যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে এই নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌলগুলি কোথায় রয়েছে, সেক্ষেত্রে হয়ে যেত গ্রুপ 9 এর মধ্যে আছে। আমরা চলে আসলাম কোশ্চেন নাম্বার 38-এ। তাপ্তি নদী মিশেছে। তাপ্তি নদী কোথায় মিশেছে? দেখো, প্রথমত হচ্ছে তাপ্তি নদী উৎপন্ন হয়েছে মধ্যপ্রদেশের সাতপুরা পর্বতমালার দক্ষিণ ঢালে মুলতাই নামক স্থান থেকে। মুলতাই নামক স্থান থেকে এবার উৎপন্ন হওয়ার পরে এটা কিন্তু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। তারপরে পশ্চিম দিকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? এক তো হচ্ছে মধ্যপ্রদেশের মধ্য দিয়ে গেছে, 2 হচ্ছে মহারাষ্ট্রের মধ্যে দিয়ে গেছে, আর তারপরে ওটা গুজরাটে চলে গেছে। গুজরাট প্রবাহিত হওয়ার পরে খাম্বাদ উপসাগরে পড়েছে। গুজরাটের ওখানে মধ্য দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাদ উপসাগরে পড়েছে। কোথায় পড়েছে? খাম্বাদ উপসাগরে পড়েছে। এবার খাম্বাদ উপসাগরের মধ্য দিয়ে বাহিত হয়ে ফাইনালি গিয়ে আরব সাগরে পড়েছে। তো যেহেতু বলেছে তাপ্তি নদী কোথায় মিশেছে, দেখো তাপ্তি তো খাম্বাদ উপসাগরে মিশেছে, এবার খাম্বাদ উপসাগর গিয়ে আরব সাগরে পড়েছে। তো কাজেই এখানকার উত্তর কিন্তু আরব সাগর হবে না। অনেক স্টুডেন্ট ভুল করে আরব সাগর দেবে, আরব সাগর দিলে হবে না। তোমাদের এখানকার সঠিক উত্তর হয়ে যাবে খাম্বাদ উপসাগর। তাপ্তি নদী কোথায় মিশেছে? খাম্বাদ উপসাগরে মিশেছে। দেখো তার পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 39। রাষ্ট্রপতির অবর্তমানে কত মাস রাষ্ট্রপতির পদে বহাল থাকতে পারেন? দেখো, যদি রাষ্ট্রপতি না থাকে তো সেক্ষেত্রে রাষ্ট্রপতির পদকে সামলান হচ্ছে উপরাষ্ট্রপতি। তো হাইয়েস্ট কতদিন পর্যন্ত রাষ্ট্রপতির পদে থাকতে পারেন উপরাষ্ট্রপতি? সেটা হচ্ছে হাইয়েস্ট 6 মান্থস, অর্থাৎ 6 মাস থাকতে পারেন। তো রাষ্ট্রপতির পদে যে উপরাষ্ট্রপতি থাকতে পারে সেটা কত নম্বর ধারাবলে রয়েছে? এটা ধারা নাম্বার 65-এ রয়েছে। কত নম্বর ধারায়? 65 নম্বর ধারায় রয়েছে। চলে আসলো তার পরের কোশ্চেন নাম্বার 40। ডিএনএ এর দ্বিতন্ত্রী প্যাঁচানো গঠনের প্রবক্তাকে, অর্থাৎ ডিএনএ যে ডাবল স্ট্র্যান্ডেড হেলিক্স মডেল রয়েছে সেটার প্রবক্তাকে। ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড হেলিক্স মডেল এর প্রবক্তা হচ্ছেন দুজন বিজ্ঞানী, একজনের নাম ওয়াটসন, আরেকজনের নাম হচ্ছে ক্রিক। ওয়াটসন আর ক্রিক হচ্ছে ডিএনএ এর দ্বিতন্ত্রী মডেলের প্রবক্তা, ডাবল স্ট্র্যান্ডেড হেলিক্স মডেলের। আচ্ছা, ডিএনএ এর পুরো নাম কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে ডিএনএ এর পুরো নাম। ডিএনএ এর মধ্যে যে 4টা নাইট্রোজেন বেস থাকে কি কি? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন। এই 4টা নাইট্রোজেন বেস ডিএনএ এর মধ্যে থাকে। আমরা চলে আসলাম তার পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 41। ভয়েস অফ ইন্ডিয়া
আচ্ছা, ভয়েস অফ ইন্ডিয়া নামক সংবাদপত্রটি কে প্রকাশ করেছিলেন? করেছিলেনটা পরের দিকে হবে। ভয়েস অফ ইন্ডিয়া নামক সংবাদপত্রটি কে প্রকাশ করেছিলেন? ভয়েস অফ ইন্ডিয়া নামক সংবাদপত্রটি প্রকাশ করেছিলেন দাদাভাই নৌরোজি। কে প্রকাশ করেছিলেন? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি 1883 খ্রিস্টাব্দে বা 1883 সালে বোম্বাইয়ে এই পত্রিকাটা প্রথম চালু করেন। বোম্বাইয়ে ভয়েস অফ ইন্ডিয়া, মনে রাখবে। আচ্ছা, দাদাভাই নৌরোজির থেকে আরেকটা প্রশ্ন পরীক্ষায় খুবই দেয়, এটা একটু তোমাদের মনে রাখতে লাগবে। সেটা হচ্ছে দাদাভাই নৌরোজির লেখা একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে, সেটার নাম হচ্ছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু প্রায় দিয়ে থাকে। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ property and un-British rule in India. প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা হচ্ছে দাদাভাই নৌরোজির লেখা বিখ্যাত একটা গ্রন্থ। এখন আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার 42। প্রথম বৌদ্ধ সংগীতে অনুষ্ঠিত হয় কার সময়কালে? দেখো, প্রথম বৌদ্ধ সংগীতে অনুষ্ঠিত হয় অজাতশত্রুর আমলে। অজাতশত্রুর আমলে প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়। আচ্ছা, প্রথম বৌদ্ধ সংগতি তে কে সভাপতিত্ব করেছিলেন? পরীক্ষায় আসে অনেক সময়। প্রথম বৌদ্ধ সংগীতিতে কে সভাপতিত্ব করেছেন? তো প্রথম বৌদ্ধ সংগীতিতে সভাপতি ছিলেন, মনে রাখবে, মহাকাশ্যপ। কে ছিলেন? মহাকাশ্যপ। প্রথম বৌদ্ধ সংগীতিতে তিনি ছিলেন সভাপতি। প্রথম বৌদ্ধ সংগীতি এটা কোন স্থানে হয়েছে? যদি স্থানের কথা বলে তো সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে, স্থান ছিল রাজগৃহ। স্থানের নাম হচ্ছে রাজগৃহ। তারপরে আচ্ছা, এই সম্মেলনে অ্যাকচুয়ালি কি হয়েছে? এই সম্মেলনে ত্রিপিটক রচনা করা হয়েছে। ত্রিপিটক রচনা করা হয়, এটা পালি ভাষায়। কোন ভাষায়? পালি ভাষায় ত্রিপিটক রচনা করা হয়। তাহলে এই পয়েন্টগুলোকে তোমাদের মনে রাখতে লাগবে। আমি আবার বলে দিচ্ছি, ধ্যান দিয়ে শোনো। প্রথম বৌদ্ধ সংগতি অনুষ্ঠিত হয় অজাতশত্রুর আমলে, সভাপতিত্ব করেন মহাকাশ্যপ। এই সংগতিটা অনুষ্ঠিত হয় রাজগৃহে। আর এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ত্রিপিটককে পালি ভাষায় রচনা করা হয়েছে। কোশ্চেন নাম্বার 43, অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম যা শনাক্ত করতে এলিসা টেস্ট করা হয়। অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম অর্থাৎ এইডস, AIDS। এইডস এই যে রোগটা হয়, এই রোগটা হয় HIV ভাইরাস সংক্রমণের জন্য। এইচআইভির পুরো নামটা তোমাদের জানতে লাগবে, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। আচ্ছা, এই এইচআইভির টেস্ট করার জন্য এই এলিসা টেস্ট করতে হয়। এলিজা টেস্ট বা এলিসা টেস্ট করা হয়। তাহলে এখানকার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। দেখো তার পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার
44। SCM এর সম্পূর্ণ নাম কি? SCM এর সম্পূর্ণ নাম হচ্ছে স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। এটা হচ্ছে SCM এর পুরো নাম, স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল। আজকের পর্বের শেষ প্রশ্ন, অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে কি নির্ণয় করা হয়? অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে কি নির্ণয় করা? দেখো অপশনে রয়েছে পাহাড়ের উচ্চতা, সমুদ্রের গভীরতা, বৃষ্টিপাত নাকি বায়ু প্রবাহের গতি। অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের গতি পরিমাপ করা হয়, আর সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয় ফ্যাদোমিটারের সাহায্যে। এটা এর আগের সেটে কিন্তু আলোচনা করা হয়েছে, খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় প্রায় আসে যে সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে। সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে ফ্যাদোমিটারের সাহায্যে সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয়। তো আমরা মোস্ট ইম্পর্টেন্ট 15 কোশ্চেন্স আজকে আলোচনা করলাম। নেক্সট ডে আবার 15 কোশ্চেন্স আলোচনা করব। এভাবে ডেইলি আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করতেই থাকবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।